মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 12,000 কোটি টাকা লোপাট। 25 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে দুদক, নজিরবিহীন বলছে টিআইবি। দুর্নীতিতে নজির সৃষ্টি বেনজিরের, বেসরকারি চাকুরিজীবী হিসেবেও বানান পাসপোর্ট। মামলা হলে লড়তে প্রস্তুত আইনজীবী। বেনজির ও আজিজের ঘটনা সরকারের সাজানো নাটক, বলছে বিএনপি। জানতে চায় এমপি আনার হত্যাকাণ্ডের কারণ। ঈদুল আজহার পর পরিবর্তন হচ্ছে সরকারি অফিসের সময়সূচি। মন্ত্রিসভায় অনুমোদন, শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত। এবং 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট ঘোষণা অর্থনীতি সমিতির। রাজস্ব লক্ষ্যমাত্রা 10 লাখ কোটি। সংবাদ রাতে দেখছিলেন একেএসটি টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাজি। এবারে বিস্তারিত। সরকার নির্ধারিত ফির বাইরে গিয়ে এজেন্সি চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। অনিয়ম, অব্যবস্থাপনার মাসুল হিসেবে দেশটির শ্রম বাজারে বন্ধ বাংলাদেশিদের প্রবেশাধিকার। এদিকে এজেন্সির প্রতারণায় সহায় সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে স্বপ্নভাঙা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর দায় রয়েছে সরকারেরও। এম এ আজিমের রিপোর্ট। মালয়েশিয়া যেতে না পেরে এজেন্সি আর দালালদের খোঁজে এখন পুরানা পল্টনের অলিতে গলিতে ঘুরছেন হাসান। আগের ঠিকানায় নেই এজেন্সি, তাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই দালালদের দেয়া লাখ লাখ টাকা। কান্না ভেজা কণ্ঠে ক্ষোভ জানান তিনি। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন। আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করে দিয়েছে মালয়েশিয়া করে। একই অবস্থা পল্টন সহ আশপাশে ঘুরতে থাকা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভাঙা হাজারো মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন তারা। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেই নাই, কইছে আজকাল করতেছে। মালয়েশিয়া যেতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা নেয়ার কথা থাকলেও ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়েছে দালাল ও এজেন্সি চক্র। এতে লাভের অঙ্কটা ২৪,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য দালালদের ওপর দায় চাপিয়ে এজেন্সিগুলো বলছে কর্মী প্রতি মাত্র ৫ থেকে ৬,০০০ টাকা লাভ করেছেন তারা। কিন্তু দালালদের কারণে তাদেরকে দায়ী করছে ভুক্তভোগীরা। আমরা এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দস্যুতাকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে। কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকায় আসছে, এটা আমার নলেজে নেই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির দায় এড়াতে পারে না সরকার। অভাব ছিল সমন্বয়ের। প্রাইভেট সেক্টর মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না। এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিকমতো হয়নি। ২০০৯, ১৬ ও ১৮ সালের পর চতুর্থবারের মতো বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। গত ১.৫ বছরে সৌদি আরবের পর সবথেকে বেশি শ্রমিক গিয়েছে সেখানে। তবে বারবারই চক্র, অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বন্ধ হচ্ছে শ্রমবাজারটি, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বর্তমানে বড় ক্ষতির কারণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এদিকে মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই সিন্ডিকেট ১২,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। এতে জড়িয়ে যেতে পারেন প্রভাবশালীরাও। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি নেই রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার। আর একে নজিরবিহীন দুর্নীতি বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সরকারি খরচ ৭৮,৯৯০ টাকা, অথচ সিন্ডিকেট করে জনপ্রতি নেওয়া হয় ৪ লাখ থেকে ৫ লাখ টাকা করে। দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট এমন একটি অভিযোগ অনুসন্ধান করে। অনুসন্ধানে ঘটনার সত্যতা পায় সংস্থাটি। আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুদক। মানি লন্ডারিং শাখার কর্মকর্তা মোহাম্মদ নুরি ইসলামকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে বিনিময় ইন্টারন্যাশনাল সহ কয়েকটি প্রতিষ্ঠানকে নোটিশ করে তথ্য চেয়েছেন।
দুদকের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ন্ত্রণ করে 25টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বিনিময় ইন্টারন্যাশনালের মালিক এম এ শোভান। তিনি কুমিল্লা 14 গ্রাম উপজেলা চেয়ারম্যান। এই সিন্ডিকেটের মূল হোতা ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক রুহুল আমিন স্বপন। তাদের যোগসাজশে রিক্রুটিং এজেন্সি 12,000 কোটি টাকা হাতিয়ে নেয় বলে উঠে এসেছে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে। শুধু ভিসা দিয়ে বাড়তি টাকা নেয় সেটি নয়, এজেন্সির মালিকরা নিজেরা মেডিকেল সেন্টার খুলে স্বাস্থ্য পরীক্ষার নামেও শ্রমিকদের কাছ থেকে নেয় মোটা অঙ্কের টাকা। নানা অজুহাতে বারবার করানো হয় মেডিকেল টেস্ট। যতবার চেক আপ করা হয় ততবার টাকা দিতে হয় মালয়েশিয়াগামী শ্রমিকদের। বিনিময় ইন্টারন্যাশনাল তাদের নিজস্ব মেডিকেল সেন্টার গফিলি মেডিকেল সেন্টারের মাধ্যমে 250 থেকে 300 ব্যক্তির মেডিকেল চেক আপ করে। এজন্য প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় 12,000 টাকা করে। ক্যাথারসিস ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের নাম হচ্ছে মিম মেডিকেল সেন্টার। এই প্রতিষ্ঠানও জনপ্রতি 10 থেকে 12,000 টাকা নেয় স্বাস্থ্য পরীক্ষায়। মেডিকেলে মনে করেন মনে করেন 30,000 টাকা সম্পূর্ণ লইয়া। যারা সিন্ডিকেট করে শ্রমিকদের বিদেশ পাঠানোর সময় অতিরিক্ত টাকা নেয় তাদের প্রতারক আখ্যায়িত করেন বাইরা মহাসচিব। তিনি বলেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ব্যাপারে মন্ত্রণালয় অভিযোগ দিলে মন্ত্রণালয় তার ব্যাপারে ব্যবস্থা নেবে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। এই এজেন্টগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা, স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা, মানে কেন তারা অগ্রিম টাকা নিচ্ছে, উদাহরণস্বরূপ টাকা দিচ্ছে অভিবাসন কর্মী কিন্তু তারপরেও তারা ভিসাও পাচ্ছে না, যেতেও পারছে না, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমরা দেখতে পাই না। মূলত তারা মার্কেটটা নিয়ন্ত্রণ করে সেই কারণে। সম্প্রতি আরও কয়েকটি প্রতিষ্ঠান জনবল পাঠানোর নামে মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এর সাথে সরাসরি জড়িত ফেনীর এমপি মাসুদউদ্দিন চৌধুরী, এমপি বেনজির আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের স্ত্রীর প্রতিষ্ঠানও। দুদকের অনুসন্ধানে এসব প্রতিষ্ঠানের নামেও উঠে আসতে পারে বলে জানায় সংস্থাটির কর্মকর্তারা। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের সর্বোচ্চ পদে চাকুরিরত অবস্থায় বেসরকারি চাকুরিজীবী হিসেবে করিয়েছেন পাসপোর্ট। অবৈধ বিনিয়োগ ও ভবিষ্যতে স্থায়ীভাবে বিদেশে বসবাসের জন্য এমন জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এমন ঘটনাকে নেক্কারজনক বলছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন দুদক ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের স্বচ্ছতা নিয়েও। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। পাসপোর্টটি আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। পাসপোর্টটি নবায়নের তারিখ অনুযায়ী ওই সময় তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত, অথচ পাসপোর্টে পরিচয় ব্যবহার করেছেন প্রাইভেট সার্ভিস। পুলিশের প্রধান হিসেবে অবসরে যাওয়া প্রভাবশালী এই কর্মকর্তা কিভাবে পরিচয় গোপন করে পাসপোর্ট করলেন, এই নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য মেলেনি। সূত্র বলছে, নবায়নের সময় পাসপোর্ট অধিদপ্তর ভুল তথ্যের কথা জানিয়ে র্যাব সদর দপ্তরে চিঠি পাঠালেও প্রভাব খাটিয়ে সেটি করে নেন র্যাবের তৎকালীন মহাপরিচালক। একের পর এক অবৈধ সম্পদের খবর প্রকাশ্যে আসার পর আপনজনেরাও এখন পর বেনজির আহমেদের। যাকে প্রতিবেশী হিসেবে পেয়ে গর্ব করতেন প্রতিবেশীরা, তাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে এখন বাসায় টানিয়ে রাখতে হচ্ছে এমন সাইনবোর্ড। নিরাপত্তা রক্ষীকারীরাও বিরক্ত সাবেক আইজিপির উপর। জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরির ঘটনাকে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য বেনজির আহমেদের পরিণতি বড় বার্তা বলেও মনে করছেন তারা। শুধুমাত্র এখানে যিনি জালিয়াতির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে পাসপোর্ট ইস্যু করিয়েছেন, তিনি ক্ষমতার ব্যবহার করেছেন ব্যক্তি হিসেবে তিনি, এবং তার দুটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে র্যাব এবং পুলিশ কর্মকর্তা, তার যে ক্ষমতা, প্রাতিষ্ঠানিক ক্ষমতা, যেটার মধ্যে আবার রাজনৈতিক যোগসাজশ ছিল, সেটা তথ্যকে অস্বীকার করতে পারবে না, সমর্থন ছিল, সেই দুইটার সংমিশ্রণে যে ক্ষমতা, সেটাকে অপব্যবহার করে তিনি বিভিন্ন অপরাধ করেছেন, সেটার চিত্র ব্যাপক আলোচিত।
অনেকেই ভাবতে পারে যে ইনি কোনো একটা কারণে পড়েছে, তো সেই কারণটা আমি যদি না ঘটাই তাহলে আমি যতই লুটপাট করি না কেন আমি পড়বো না, এরকম ভাবতে পারে। আবার সত্যিকার অর্থে যারা, যেটি বললাম যে বুদ্ধিমান সতর্ক, তাদের জন্য এটা মেসেজ যে না, এইরকম করলে এইরকম অবস্থায় পড়া যায়। চাকরিরত থাকা অবস্থায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট এবং সম্পদের এমন পাহাড় গড়া নিয়ে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজ্ঞতা, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন, জানালেন আইনজীবী খুরশেদ আলম খান। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বেনজির ও তার পরিবার দুদকে না এলে আইন নিজস্ব গতিতে চলবে। আর বেনজির আহমেদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানান, মামলা হলে আইনিভাবে মোকাবিলা করা হবে। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। হালের টক অব দ্য টাউন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। গণমাধ্যমে বেনজিরের দুর্নীতির সংবাদের পর অনুসন্ধানের জন্য কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলমান অবস্থায় আদালত থেকে তার সম্পত্তি ক্রোকের আদেশ আসে। এমন পরিস্থিতিতে বেনজির দেশ ত্যাগ করেছে এমন আলোচনা থাকলেও তা নিশ্চিত নন সরকারের মন্ত্রীরা। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। এই অবস্থায় অনুসন্ধান থেমে যাবে কিনা এমন প্রশ্ন ছিল দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশেদ আলম খানের কাছে। জানান, অনুসন্ধান চলবে নিজ গতিতে। এতে তথ্য প্রমাণ মিললেই বেনজিরের বিরুদ্ধে মামলা করবে দুদক। কমিশন আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কার্য চালিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট সময়ের পরে অনুসন্ধান কার্য শেষে অনুসন্ধান রিপোর্ট কমিশনে দাখিল করবে। অনুসন্ধান রিপোর্ট দাখিল করার পরে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে ওনার বিরুদ্ধে মামলা হবে কিনা। সেটা কিন্তু কমিশনের দায়িত্ব। তবে এই আইনজীবী এখনো আশাবাদী 6 ও 9 জুন দুদকে আসবে বেনজির এবং তার পরিবার। না এলে আইন অনুযায়ী চলবে প্রক্রিয়া। আমরা কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব বেনজির আহমেদ এবং তার পরিবারবর্গ 6 তারিখ এবং 9 তারিখ হাজির হবেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। যদি উনি না আসে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং উনি না আসলেও অনুসন্ধান কার্য সমাপ্ত করতে আইনে কোনো বাধা নাই। আর বেনজির আহমেদের আইনজীবী জানান, মামলা হলে অবশ্যই উচ্চ আদালতে যাবেন তারা। বেনজির আহমেদ শুধু আইনজীবী হিসেবেই না, ওনার সাথে আমার যোগাযোগ ছিল। যেহেতু ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে এবং দুদক ইনকোয়ারি করছে, ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার, এবং এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা নেই। সুতরাং যেহেতু ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি ওনার আইনজীবী হিসাবে কোনো ওকালতনামা বা উপরের আদালতে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো ইনস্ট্রাকশন আমার কাছে নেই। এখন এটা উনি ওনার মতো করে কন্টেস্ট ডেফিনেটলি করবেন। সাবেক আইজিপির বর্তমান অবস্থা নিয়ে কোনো তথ্য নেই বলেও জানান এই আইনজীবী। আমি জানি না উনি কোথায় আছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সাবেক পুলিশ প্রধান ও সাবেক সেনা প্রধানের দুর্নীতি আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ও দেশের সুনাম নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজিজ, বেনজির ও আনারের ঘটনা সরকারের সাজানো নাটক। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। আলোচনার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের লোকজন শুধু লুটপাটে ব্যস্ত। অভিযোগ করেন, দুর্নীতি করতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা কি সবটা খারাপ জিনিস দেখি? আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছো বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য। তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছো, দুর্নীতি করেছো। সাবেক আইজিপি ও সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুর্নীতি ইস্যুতেও কথা বলেন মির্জা ফখরুল। কলকাতায় এমপি আনার নির্মম হত্যার কেন শিকার জানতে চান তাও। সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে, আর এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে
তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিটিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? এদিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্র দলের মানববন্ধনে অংশ নেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। দাবি করেন সরকার এক একটি ঘটনা ঘটিয়ে নাটক সৃষ্টি করছে। সরকার কিন্তু একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনা ঘটায়। আজিজ বেনজির আর আনা তিনটি ঘটনা তুলে জনগণের দৃষ্টি অন্যত্র নেওয়ার চেষ্টা। এই সাপ নাচানো, ব্যাং নাচানো আর বানর নাচানোর খেলা। দেশের রাজনীতি ও অর্থনীতিকে সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। সিঙ্গাপুরে শুরু হলো ওয়ার্ল্ড সিটি সামিট। অংশ নিয়েছে বাংলাদেশ সহ 94 দেশ। উন্নয়নে নগর সরকারের কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব। চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকার থেকে স্বর্ণালংকার গায়েবের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা সহ 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। সোমবার রাতে জেলার চকবাজার থানায় ব্যাংকের গ্রাহক রোকেয়া আক্তার বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত অন্য 3 জন হলেন ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি JQM হাবিবুল্লাহ, চকবাজার ব্রাঞ্চের ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট SM শফিকুল মাওলা চৌধুরী ও লকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি দুদকে পাঠানো হবে। আমার বক্তব্য হচ্ছে এইগুলো দুদকের এখতিয়ারের মধ্যে পড়ে। আমরা এখানে আসামি করেছি ব্যাংকের MD, কোম্পানি সেক্রেটারি এবং এখানকার লোকাল ব্রাঞ্চ ইনচার্জ এবং লকার ইনচার্জ, এই 4 জন। তারা আমার লকার ভেঙে অর্নামেন্টস নিয়ে গেছে, ওদের উপযুক্ত শাস্তি হোক আর আমার অর্নামেন্টসগুলো যাতে আমি ফেরত পাই। রোকেয়া আক্তার বাড়ি, উনি আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছেন, সেখানে উনি ব্যাংকের 7 জন কর্মকর্তার নাম উল্লেখ করে অভিযোগটা গ্রহণ করেছি এবং এই অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। সরকারি অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে এটি চূড়ান্ত করা হয়। ঈদুল আজহার ছুটির পর নতুন সময়ে কার্যকর হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের কারণে শাহবাগ থানা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জয় যাদবের রিপোর্ট। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। 16টি আলোচ্য সূচির মধ্যে মূল এজেন্ডা ছিল 8টি। ঠিক করা হয় সরকারি অফিসের নতুন সময়সূচি। এখন থেকে অফিস চলবে 9টা থেকে 5টা পর্যন্ত। কর্মঘণ্টা সমন্বয় করতেই এমন সিদ্ধান্ত। সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, ঈদুল আজহার ছুটির পর এই সময় কার্যকর হবে। এইটাই তো স্বাভাবিক ছিল, আমরা যে 9টা থেকে 5টা আমরা 8 ঘন্টা কাজ করব। আমরা 5টা 40 ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে 35 ঘন্টা কাজ করতাম। সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এটি কার্যকর হবে আপনারা আমাদের সামনে। ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে পালিত হবে। ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মারক স্বাধীনতা স্তম্ভ নির্মাণের জন্য শাহবাগ থানা সেখান থেকে সরানোর সিদ্ধান্ত মন্ত্রিসভার। এটি এখন হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের আওতায় ওই প্রজেক্টটা বাস্তবায়ন করা হচ্ছে। ওই প্রকল্পটা বাস্তবায়ন করার সুবিধার্থে ওই জায়গা তাদের দরকার, তারা এটা উপস্থাপন করেছেন যে এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে ওনারা সমন্বয় করার চেষ্টা করছিলেন, কিন্তু তারা একমত হতে পারছিলেন না। সেজন্য ক্যাবিনেট নেওয়া হয়েছে, ক্যাবিনেট নির্দেশনা দিয়েছে। রমনা মৌজার 45 নম্বর দাগে 39.7 জমি আছে। ওই জমিটা সেটা সাকুরা সহ কিনা সেটা এখানে অবশ্য লেখা নেই। বায়ু সেফটি প্রটোকলের আওতায় জাতীয় জীব নিরাপত্তা নীতির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই নীতির আওতায় পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত না হয়ে সরকারের অনুমোদন ছাড়া কোনো নতুন ভ্যারাইটি বাজারে আনা যাবে না।
জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সুপ্রিয় সব 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি, যেখানে আয় ব্যয় মিলিয়ে ঘাটতি থাকছে 1,70,719 কোটি টাকা। আয় বাড়াতে কালো টাকা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের কথা বলা হয়েছে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দিয়েছে সমিতি। ইফতেখারেজা রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার প্রস্তাবনা তুলে ধরেন তারা, যা চলতি অর্থ বছরের সরকারের বাজেটের চেয়ে 1.57 গুণ বেশি। আমাদের বাজেটের আকার 11,95,486 কোটি টাকা, যা চলমান অর্থ বছরের 23-24 সরকারের প্রস্তাবিত বাজেটের তুলনায় 1.57 গুণ বেশি। বিকল্প বাজেটে রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে 10,24,767 কোটি টাকা। সেই সাথে কালো টাকা থেকে মাত্র 0.98% ও অর্থ পাচার থেকে 0.49% টাকা উদ্ধারের সুপারিশ করা হয়। সার্বিকভাবে ঘাটতি থাকবে 1,70,000 কোটি টাকা, যা পূরণে বৈদেশিক ঋণের কথা বলেও দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের বিপক্ষে সমিতি। বাজেটের ঘাটতি পূরণে আমরা দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাখিনি, কারণ দেশীয় ব্যাংকে ঋণ অন্য কাজে ব্যবহার করা হবে। সরকারের চলতি বাজেটে ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার কথা মোট ঘাটতির 44%। দুর্নীতি দমনে শুদ্ধি অভিযান যেন লোক দেখানো না হয়, এমন প্রত্যাশা জানান সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এসব চ্যালেঞ্জ চিহ্নিত থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ তেমন পরিলক্ষিত হয় না। মাঝে মাঝে দায়িত্বে চেয়ারে বসা কেউ কেউ কোনো চ্যালেঞ্জ সম্বন্ধে কথা বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, তবে ওই পর্যন্তই। সাবেক সভাপতি আবুল বারাকাত সরকারের রাজস্ব আদায় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের 27টি উৎস তুলে ধরেন। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন তিনি। সেখানে বলা হয়েছিল কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। দেশের অর্থনৈতিক সংকটের জন্য দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থাকে দায়ী করেন অর্থনীতিবিদরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। শুরু হলো 3 দিনের ওয়ার্ল্ড সিটি সামিট। সকালে সিঙ্গাপুরের সানটেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এই সামিট উদ্বোধন করা হয়। সম্মেলনে অংশগ্রহণমূলক উন্নয়নের মাধ্যমে নগর সরকারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশ সহ 94 দেশের মেয়ররা অংশ নিচ্ছেন। সালাউদ্দিন রাসেলের ক্যামেরায় সিঙ্গাপুর থেকে আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। সারা বিশ্বের মেয়রদের নিয়ে সিঙ্গাপুরে বসেছে 3 দিনের ওয়ার্ল্ড সিটি সামিট। সোমবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী লি। সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের 94 দেশ থেকে আসা মেয়ররা। বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশ নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলুল তাপস, গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুন, গাজীপুর সিটি কর্পোরেশন উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম। উদ্বোধনী সভায় তুলে ধরা হয় উন্নত দেশের বিভিন্ন শহর, বিশ্বকে আরো বাসযোগ্য করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মেয়ররা। ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, অপরিকল্পিত শহরকে সুষ্ঠু পরিকল্পনা আলোকে গড়ে তুলতে এমন সামিট গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের মূল সমস্যা হলো যে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। যেভাবে যা মনে হয়েছে সেভাবে হয়ে গেছে মানুষের একটি চাহিদার প্রেক্ষিতে। এখন সেটাকে নতুন করে পরিকল্পনার আওতায় আনা এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন। আমরা এখন যেটাই করছি, আমরা চেষ্টা করছি সেগুলোকে একটু পরিকল্পিতভাবে করা। এই সামিট থেকে অভিজ্ঞতা নিয়ে গাজীপুরকে স্মার্ট সিটি করার আশা জানান সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা আমাদের ফ্রেন্ডশিপের মাধ্যমে এগুলো আমাদের দেশে এবং আমাদের গাজীপুর এবং ঢাকা এবং আশেপাশে যেসব আমাদের নগরগুলো আছে, শহরগুলো আছে, সেগুলো আমরা ডেভেলপ করতে চাই। আপনারা জানেন আমাদের যানজটের শহর, আমাদের এটা কোনো মাস্টার প্ল্যান আমরা এই পর্যন্ত পাইনি। এখন আমরা নতুন করে সেগুলো শুরু করতে যাচ্ছি। সর্বোপরি হচ্ছে আমাদের নগরবাসী যেন ভালো থাকে, তারা যেন পরিবেশগত, তার যে একটা মানুষের যে বাঁচার অধিকার, তার যে স্বাস্থ্যগত দিক,
তার সবকিছু মিলে একটা আমরা প্যাকেজ তৈরি করতে যাচ্ছি। বন্দরনগরীর মেয়র রেজাউল করিম জানান, নতুন করে সিটি কর্পোরেশনকে গড়তে সহায়ক হবে এই সম্মেলন। একজনের সাথে একজনের যেই নলেজ শেয়ারিং হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। তারা কিভাবে তাদের সিটিকে ডেভেলপ করেছে, উন্নত সিটিগুলো যে আজকে এই পর্যায়ে এসছে, এটার পিছনে কী কী কারণ রয়েছে এবং কী কী এইভাবে সমাধান করেছে, এগুলো কিন্তু উঠে এসছে। তো এগুলো শুনে আমাদের মতো উন্নয়নশীল দেশের লোক হিসাবে আমাদের চট্টগ্রাম সিটি তো আপনি জানেন একটা বন্দর নগরী, গেটওয়ে অফ বাংলাদেশ, এবং এটাকে কমার্শিয়াল সিটি বলা হয়। তাই মনে করি এখান থেকে এসে এই নলেজ শেয়ারিং হয়, নলেজ গ্যাদারিং হয়, এবং এই মধ্যে নিজের সিটিকেও কীভাবে সাজাবো, এইটা ভিতরে ভিতরে একটা পরিকল্পনা, একটা ছবি আমি আঁকতে পারি। সিঙ্গাপুর উদ্বোধন অনুষ্ঠানে 2025 সালে ভিয়েনাতে পরবর্তী মেয়র সম্মেলন করার সিদ্ধান্ত হয়। 92 দেশের মেয়রদের নিয়ে শুরু হলো ওয়ার্ল্ড সিটি সামিট। সিঙ্গাপুরে এই সামিটে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম এবং গাজীপুরের মেয়র। এই সম্মেলনে যোগ দিয়ে ঢাকার 3 মেয়র বললেন তারা তাদের সহ সাজাতে চান উন্নত দেশের আদলে, আর এই জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং জনগণের সচেতনতা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, সিঙ্গাপুর। গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপে অভিশপ্ত ডক্টর ইউনূস। তার মতো লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী আর কোনো নোবেল বিজয়ী নেই। দুপুরে হাইকোর্টে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন দাবি করে ব্যাংকটির প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, গ্রামীণ দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য সারা জীবন ব্যয় করেছেন ডক্টর ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রোববার আদালত চত্বরে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগের প্রতিবাদেই গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলন। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশপ্তে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি। কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। এতে দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ম ভঙ্গ করে ব্যক্তিগত প্যাকেজেস প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংক থেকে 9.5 কোটি টাকার লোন দেন। তার বিরুদ্ধে ধীরে ধীরে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ সামনে আসছে। এজন্য দুদকে অভিযোগ দায়ের করা হয়। আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও তার বিরুদ্ধে অভিযোগ তুলবে বলে জানানো হয়। আমাদেরকে তথ্য উপাত্ত ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই। আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, একটি শব্দও বানোয়াট নয়, সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা ডক্টর ইউনূসের ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে নয়, তার যে কর্মকাণ্ড, তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, এই যে 1,05,00,000 নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের সাথে তিনি প্রতারণা করেছেন, তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন, তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন, তাদের অভিশাপ তার উপর পড়েছে। গ্রামীণ ব্যাংকের এই সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী দাবি করেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য সারা জীবন ব্যয় করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বিয়ে করেছেন কিন্তু তাকে সময় দিতে পারেন নাই, তিনি ডিমেনশিয়ায় ভুগছেন। উনি বলেছেন যে এই জন্য তার জীবন উৎসর্গ করেছেন। গ্রামীণ ব্যাংক লাভ করেছে, ইউনূস সাহেবের পরিবার একবারে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে, সমস্তটা দিয়ে প্রিন্টিং দিয়ে। একটা মানুষ যদি কখন হয় তার জীবনের চেহারার পরিবর্তন, ডক্টর ইউনূসের কোনো চেহারার পরিবর্তন দেখেছেন? বাংলাদেশে রিক্সাওয়ালা যেই কাপড়টা না পরে, গ্রামীণ ট্যাক্স উনি সেটা পরে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তার আইনজীবী। তার সাথে শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসাতে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এবারের ঈদে আফতাবনগরে গরুর হাট বসছে না। সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গেল 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তিতে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন ঢালি। এরপর 8 মে আফতাবনগরে
গরুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় প্রতি পিস ১,২০০ টাকা আর বাইরে ১,০০০ টাকা দর নির্ধারণ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় কোরবানির পশুর কাঁচা চামড়ার দর চূড়ান্ত করা হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চামড়া কোনোভাবেই নষ্ট করা যাবে না, আর গরমের কারণে কোরবানির ৩ থেকে ৪ ঘন্টার মধ্যেই পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিয়েছেন শিল্প মালিকরা। জয় যাদবের রিপোর্ট। দেশের চামড়া শিল্পের মূল যোগান আসে কুরবানির পশু হতে। ঈদের দিনই মোট চামড়ার ৮৫% পাওয়া যায়। এবার ১,৭,০০,০০০ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। এর মধ্যে ৫৫ লাখ গরু ও মহিষ, আর বাকিগুলো ছাগল ও ভেড়ার চামড়া। কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে সভা হয়। এতে এবার ঈদুল আজহায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম ধরা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, আর ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা। সভা শেষে ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিল্প মালিকরা। ঢাকার চামড়া আমরা ৬০ টাকা পার স্কোয়ার ফিটে ৫৫ থেকে ৬০ টাকা আমরা কিনবো। সেক্ষেত্রে চামড়ার দাম সর্বনিম্ন আমাদের হবে হলো গিয়ে পার পিস আমরা ১২০০ টাকায় কিনবো। লবণযুক্ত চামড়া ১২০০ টাকায় কিনবো। এটা হলো মিনিমাম প্রাইস, এটা ম্যাক্সিমাম না, এটা মিনিমাম। এর নিচে চামড়া কেনা বেচা হবে না। আর ঢাকার বাইরে যে চামড়াটা আমরা কিনবো সেটা আমরা সর্বনিম্ন চামড়া লবণযুক্ত চামড়া ১,০০০ টাকায় কিনবো, এর নিম্নে আমরা কিনবো না। ঢাকার ভিতরে চামড়া ঢাকার বাইরে যাবে না এবং ঢাকার বাইরে চামড়া ঢাকায় ঢুকবে না। তাহলে যেখানে আছে সেখানে আপনার কিন্তু কুরবানি দিয়ে আপনার লবণ দিয়ে আপনার রাখতে পারবে, যার কারণে দেখা যায় যে চামড়া নষ্ট হয় না। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কাঁচা চামড়ার দর নিয়ে কারসাজির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এটা মনিটরিং এ থাকবে। আমাদের অন্যান্য মন্ত্রণালয় যারা লবণ দেয়, ইভেন আমাদের বিভিন্ন এজেন্সির মানুষ কিন্তু এটা নিয়ে কাজ করে। এটার উপরে সরকারের ভাবমূর্তি নির্ভর করে। সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ যাতে এই যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয়, সেটা আমরা সুপারভিশনে রাখবো। চামড়া ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক থেকে এবার ২৭৬ কোটি টাকা ঋণ দেওয়া হবে। ঋণের অতিরিক্ত চাহিদাও পূরণের আশ্বাস দেন বাণিজ্য সচিব। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশে গেল এক বছরে ৯১,২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এছাড়া ডলার সহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া চোরাচালানের কারণে বহুমুখী সংকটে পড়েছে জুয়েলারি শিল্প। এই পরিস্থিতিতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ করে বাজুস। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। কিছুদিন পরপরই এয়ারপোর্ট থেকে উদ্ধার হয় স্বর্ণ, আর ভারত সীমান্ত দিয়ে চোরাচালানো নতুন নয়। এমন পরিস্থিতিতে বহুমুখী সংকটে দেশের জুয়েলারি শিল্প। সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুয়েলারি পাচারের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ তুলে ধরে বাংলাদেশ জুয়েলারি সমিতি। তারা জানান, দেশে গেল এক বছরে ৯১,২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে। তাই চোরাচালান প্রতিরোধে সরকারি মনিটরিং সেলের সাথে কাজ করতে চায় বাজুস। একটা সিন্ডিকেট গড়ে উঠছে যে যারা প্রতি সপ্তাহে 2 বার দুবাই যাচ্ছে, 2 বার আসতেছে, এই ১০০ গ্রামের সুবিধাটা দিচ্ছে। যার কারণে আমরা সুপারিশ করছি যে এইটা হয় বছরে একটা পাসপোর্টে একবার করা হোক, অথবা এটা ৫০ গ্রাম করা হোক। ব্যাগেজ রুলের আওতায় সোনার বার ও অলংকার আনার সুবিধা অপব্যবহারের কারণে ডলার সংকট চোরাচালানে কী প্রভাব পড়ছে তা জানতে বাজুসকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরকে সমীক্ষা পরিচালনার প্রস্তাব করছে। স্বর্ণ ও হীরা চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকার প্রশ্নটি এড়িয়ে যান বাজুস নেতারা। সব কথা আমাদের সীমাবদ্ধতা আছে। আপনি এমপির কথা বললেন, ওই বগুড়ার এমপি, বিভিন্ন জায়গার এমপি কারা, তাদের এতটা দূর কিভাবে আপনার প্রভাব বিস্তার করে। স্বর্ণ চোরা কারবারিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো অভিযানও চেয়েছে বাজুস। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মারা গেছেন এক পোশাক শ্রমিক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় পোশাক শ্রমিকরা। সোমবার রাত 8:30টার দিকে গাজীপুরের ইটাহাটায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাস্তা পারাপারের সময় তাকওয়া পরিবহনের একটি বাসের চাপায় এক নারী মারা যান। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। পরে ফায়ার সার্ভিস আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দেখছেন সংবাদ রাত।